আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্লিজ কেউ গল্প অল্প একটু শুনে বাজে কমেন্ট করবেন না, পুরোটা শুনে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ডেসক্রিপশন বক্সে আমাদের নম্বর দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ আর ইমো করা। আপনারা ওই নম্বরে নক করবেন, ইনশাল্লাহ রিপ্লাই দিব। আর আমাদের গল্প যদি ভালো লেগে থাকে, লাইক আর শেয়ার করতে মোটেও ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন গল্পটি শুরু করা যাক। জানি তুই কথা বলবি না, কিন্তু কেমন ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন? এমন করলে আমি কিন্তু তোকে আছাড় মেরে নিচে ফেলে দিব। তখন হাত পায়ের সাথে কোমর ভেঙে গেলে আমাকে কিন্তু দোষ দিতে পারবি না। অবশ্যই আমার জন্য সবসময় ভালো হবে, তোকে সবসময় কোলে কোলে রাখবো। কি বলিস? শুভ্রু নাচিয়ে কলিকে ইশারায় করলো। শুভর উপর এই মুহূর্তে আরো রাগ উঠছে কলির, কিন্তু যত কিছুই হোক তবুও সে শুভর সাথে কথা বলবে না। না মানে তো নাই, দুনিয়া ধ্বংস হয়ে যাক, কলির হাড্ডিগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাক, তবুও ও কোনো কথা বলবে না। শুভ কলিকে গাড়িতে বসিয়ে নিজেও কলির পাশে বসে গাড়ি চালাতে লাগলো। কলি ভেবেছে শুভ হয়তো কলিকে মিলাদের বাসায় নিয়ে যাবে, আর ওর বাবা মাও হয়তো ওখানে ওর জন্য অপেক্ষা করছে। কিন্তু কলির কাশ্মীর কালেও ভাবেনি শুভ ওকে নিজের বাসায় নিয়ে আসবে। তাই অবাকের সপ্তম পর্যায়ে ছিল যখন শুভ গাড়িটা চৌধুরী বাড়ির সামনে এসে থামালো। কলি মনে মনে ভেবে পাচ্ছে না শুভ ওকে এখানে কেন আনলো। শুভ আবার কলিকে কোলে তুলে দিল। এবার আর কলি কোনো রিয়েক্ট করলো না। কলিকে কোলে করেই শুভ ভেতরে নিয়ে গেল। বাড়ির সবাই যেন তাদের অপেক্ষায় ছিল। এতগুলো মানুষের সামনে কলি লজ্জায় গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য, চৌধুরী বাড়ির লোকজন আনন্দের সাথে কলিকে গ্রহণ করে নিল। শুভ কলিকে নিজের রুমে নিয়ে বেডে শুইয়ে দেয়। কলি বুঝতে বাকি রইল না এটা শুভর রুম, কারণ কলির বড় একটা ছবি শুভর রুমের দেয়ালে টাঙানো। কলি এবার রাগান্বিত চোখে শুভর দিকে তাকালো। কলির না বলা কথাগুলো কলির চোখে স্পষ্ট শুভ পড়তে পারছে। তাই কলির পাশে বসে মজাক স্বরে জিজ্ঞেস করে, কি চিন্তা করছিস? ও, বাবা মা কোথায়, মামুন কোথায়, আর তুই এখানে কেন? আর এটা কার রুম, তাই তো? কলি চোখের ইশারায় বোঝালো হ্যাঁ, এইসব তার চিন্তার কারণ। শয়তান বেটা, বল যদি, না হলে আমি তোকে স্বপ্নে খুন করব, জেলে যাব, বুঝলে? ঠোঁটের কোনায় লেগে থাকা হাসিটা আরো একটু প্রসারিত করে বলল, তাহলে শোন, তোর বাবা মা আর মামুনকে আমি দেশে পাঠিয়ে দিয়েছি। আর খুশির খবর হলো স্যার তোর দায়িত্ব পুরো আমার হাতে তুলে দিয়েছে। যতদিন না তুই পুরোপুরি সুস্থ হচ্ছিস এখানে থাকতে হবে। তাই ওরা কেউ আসছে না কেন এসব চিন্তা বাদ দিয়ে বিশ্রাম কর, ওকে? আর এই রুমটা আমার, আমাদের বিয়ের পর তোর আর আমার হবে। তাই এখন থেকে এই রুমকে আপন করে ফেল। হয়তো ভাবছিস আমার রুমেই বা কেন আনলাম। এখনও তুই নিজের হাতে খেতে পারিস না, দাঁড়াতে পারিস না, কাউকে না কাউকে সাহায্যের দরকার পড়ে। তাই যাতে তোর অসুবিধা না হয় তাই তোকে আমার চোখের সামনে রেখে দিলাম। কি বলিস, আইডিয়াটা জোস না? শুভ এক চোখ টিপ মেরে কলিকে স্টিচ করে। কলি কথা বলছে না বলে, তা না হলে এতক্ষণে শুভর 14 গোষ্ঠীকে উদ্ধার করে ফেলতো। ফলতু লোক একটা, কি মনে করে নিজেকে? কলির মন তো চাইছে শুভর চুলগুলো সব ছিঁড়ে ফেলতে। টাক বানিয়ে দিতে পারলে আরো ভালো হতো। অসভ্য লোক। আমাকে কি মনে হয় আমি কি ওনার খেলার পুতুল? যখন খুশি আমাকে নিয়ে খেলবে, আবার যখন খুশি ছুঁড়ে ফেলে দিবে। মিস্টার শুভ, এবার আর এমন হবে না। কলি আর আপনার মায়ে নিজেকে জড়াতে চায় না, আপনার চোখের চাউনিতে নিজেকে আর হারাতে চায় না। শুভ সারাদিন এখন বাসায় থাকে, বাসায় বসে অফিসের কাজ করে। মাঝে মাঝে কলির কাছে অর্পা আর বা রাহিকে বসিয়ে অফিস থেকে ঘুরে আসে। কলির সব কাজ শুভ নিজেই করে। প্রথম প্রথম কলি শুভর হাতে কিছুই খেতে চাইতো না, কোনো সাহায্যও নিতে চাইতো না, কিন্তু শুভর সাথে পেরে উঠতে পারতো না। কলির ব্যান্ডেজগুলো খুলে ফেলা হয়েছে, এখন এখন নিজে নিজে দাঁড়াতে পারে। কলি যেহেতু এখন সুস্থ, তাই কলি সিদ্ধান্ত নেয় ও আর এখানে থাকবে না। কলি নিজের কথা মাহির আর ইনামের মাধ্যমে শুভকে বলে। এতদিন কলির এইসব সহ্য হলেও এখন আর শুভ নিতে পারছে না। তাই রাগে কলির দু বাহুকে চেপে ধরে কলিকে জিজ্ঞেস করে, সমস্যা কি তোর? কথা বলছিস না কেন? সবার সাথে বলতে পারিস, তাহলে আমার সাথে সমস্যা কি বলতে তোর? বল। আমার সূর্যের সীমা অতিক্রম হয়ে যাচ্ছে কলি। আমি কিন্তু উল্টাপাল্টা কিছু করে বসবো, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবি না তুই। কিন্তু কলি এখনো নিশ্চুপ থেকে শুভর কাছ থেকে নিজেকে ছোটানোর চেষ্টাই করে যাচ্ছে। খুব শখ তোর না আমার থেকে দূরে যাওয়ার? তোর শখ আমি মেটাচ্ছি। বলেই শুভ কলির কোমরে এক হাতে আঁকড়ে ধরে কাছে টেনে নেয়। কিছু বোঝে
ওঠার আগে কলির ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে নিয়ে নেয়। খুব গভীরভাবে শুভ কলিকে কিস করতে থাকে। কলি নড়াচড়া করতে চাইলে অন্য হাত দিয়ে কলির পেছনের চুলগুলো আঁকড়ে ধরে। ফলপ্রসূ কলি এক চুলও আর নড়তে পারে না। কলির ওপর ওঠা এতদিনে সব রাগ ঝাড়লো, কলিকে কিস করে উঠাচ্ছে। এক সময় শুভ কলির ঠোঁট চেড়ে গলায় নেমে আসে। পাগলের মতো কলির ঘাড়ে গলায় কিস করতে থাকে। উন্মাদনায় শুভ কলির জামার পেছনে চেনটা খুলতে নিলে কলি জোরে কান্না করে দেয়। কলির কান্নায় শুভর সম্মিত ফিরে আসে আর সাথে সাথে ছিটকে কলির থেকে দূরে সরে যায়। কলি দু হাত দিয়ে মুখ ডেকে কান্না করতে করতে নিচে বসে পড়ে। শুভর মন চাইছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতে। এমন একটা অযাচিত কাজ ও কি করে করলো? এ তো কেবল কলিকে কিছুটা ভয় দেখানোর জন্য এমন করেছে, যাতে কলি রিয়েক্ট করে, ওর সাথে কথা বলে। কিন্তু এতদিন পর কলি স্পর্শে এসে শুভ নিজেকে সামলাতে পারেনি। শুভ নিজেও ভেবে উঠতে পারছে না কিভাবে সে কলির সাথে এমন করলো। কলিকে এভাবে কাঁদতে দেখে শুভ এক মুহূর্তেও আর এখানে দাঁড়ায়নি। সেদিন রাতে শুভ খুব দেরি করে বাসায় আসে। একটা অদ্ভুত অপরাধবোধ কাজ করে ওর মধ্যে, তাই কলিকে ফেস করতে ভয় লাগে। শুভ যখন রুমে আসে তখন কলি অলরেডি ঘুমিয়ে পড়েছে, যা দেখে শুভ স্বস্তির একটা নিঃশ্বাস ছাড়ে। শুভ নিঃশব্দে ফ্রেশ হয়ে সোফায় এসে শুয়ে পড়ে। এতদিন এভাবেই চলছিল। শুভর রুমে শুভ সোফায় আর কলি বেডে ঘুমাতো। শুভর সাথে একই রুমে থাকতে কলির কিছুটা আপত্তি ছিল বলে রুমের দরজা শুভ নক করতো না, যাতে কারো মনে কোনো ধরনের প্রশ্ন না জাগে। রাতে দেরি করে ঘুমানোর কারণে সকালে একটু দেরি করে শুভর ঘুম ভাঙে। চোখ খুলে বেডের দিকে তাকিয়ে দেখে কলি নেই। তার মানে অনেক আগে কলি উঠে গেছে। আজ কলির সাথে কথা বলা দরকার। এমনিতে মেয়েটার মনে পাহাড় সমান অভিমান জমেছে, তার উপরে হয়তো আমার এমন আচরণে কষ্ট পেয়েছে। ওকে সরি বলা দরকার, তাও খুব শীঘ্রই। এসব ভাবতে ভাবতে শুভ শোয়া থেকে উঠে সোফায় বসলে সামনের টি টেবিলে কলিকে দেওয়া সে আংটিটা পায়। আংটিটা সেই দিন কলি খুলে শুভকে দিয়ে দিয়েছিল, কিন্তু কলির অ্যাক্সিডেন্টের পর কলি যখন অচেতন ছিল শুভ তা আবারও কলিকে দিয়েছিল। তাহলে আজ এটা এখানে কেন? শুভর মন অস্থির হতে লাগলো। আংটিটা হাতে নিয়ে রুম থেকে বের হয়ে কলিকে খুঁজতে লাগলো। কলির বাবা আমির সাহেব, আজমাল এবং আজহার চৌধুরীর সাথে কথা বলছে ড্রয়িং রুমে। এই ফাঁকে কলি বাড়ির সবার থেকে বিদায় নিয়ে নিল। শুভকে সিঁড়ি দিয়ে নামতে দেখে কলি ওর বাবাকে তাড়া দিতে লাগলো যাওয়ার জন্য। সবার কাছ থেকে বিদায় নিয়ে আসলাম আমির মেয়েকে নিয়ে চলে যেতে নিলেই সিঁড়ির কাছে দাঁড়ানো শুভর দিকে চোখ পড়ে। শুভ বুঝতে আর বাকি রইল না। কলি স্যারকে আসতে বলেছে, না হলে স্যার আমাকে না বলে কলিকে আসতো না। শুভর পুরো শরীর রাগে লাল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে কলিকে কষে একটা থাপ্পড় দিতে পারলে মনে হয়তো কিছুটা শান্তি পেত। নিজেকে শুভ অনেক কষ্টে কন্ট্রোল করে নেয়, কারণ এই মুহূর্তে এমন কিছু করা মানে কলিকে একেবারের জন্য হারিয়ে ফেলা। কলির পিতা কিছুক্ষণ দাঁড়িয়ে শুভর সাথেও কথা বলে। শুভর থেকে বিদায় নিয়ে বাহিরের দিকে পা বাড়ালে কলি ওর বাবার সাথে যেতে নাই, কিন্তু শুভ মাঝপথে কলির হাত ধরে ফেলে। কলিও শুভকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ড্রয়িং রুম থেকে এক এক করে যার যার রুমে চলে যায়। শুভ কলির হাতটা খুব শক্ত করে ধরে আছে বলে কলি ছাড়াতে না পেরে শুভকে অনুরোধ করে বলল, উফ শুভ ভাইয়া, হাতটা ছাড়ুন। এতদিন পর কলির কণ্ঠ শুনতেই মুহূর্তের মধ্যে আবেগে চোখ দুটো ছলছল করে ওঠে শুভর। কিন্তু পরক্ষণে মনে পড়ে কলির বলা শুভ ভাইয়া কথাটি। তার মানে কি? তাহলে কি কলি শুভকে নিজের থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে? শুভর মনটা ক্ষতবিক্ষত হতে লাগলো কলির এমন আচরণে। শুভ এখনো হাত ছাড়ছে না দেখে কলি আবারও অনুরোধের স্বরে বলল, প্লিজ ছাড়ুন আমায়। এতদিন আপনি আমার জন্য যা করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনার ঋণ শোধ করার মতো নয়, তবে আমি দোয়া করব আপনি জীবনে অনেক সুখে থাকুন। কলির মুখে এত বড় বড় কথা শুনতে শুভর একদম ভালো লাগছে না। এক মুহূর্তে কলি যেন অনেক বড় হয়ে গিয়েছে। ওর পিচ্চি কলিটা কোথায় যেন হারিয়ে গেছে। শুভ কলির হাতটা শক্ত করে ধরেই চোখগুলো বন্ধ করে অনুরোধের স্বরে বলল, প্লিজ কলি, আমাকে ছেড়ে চলে যাস না। আই লাভ ইউ জান। কিন্তু কলি নিজের মনকে স্থির করে নিয়েছে, তাই শুভর কোনো মিনতি ওর মনকে গলাতে পারলো না আজ। শুভর থেকে নিজের হাতটা জোর করে ছাড়িয়ে নিয়ে চলে গেল কলি শুভকে ছেড়ে। আর এদিক দিয়ে শুভ কলির যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ শুভর নিজেকে অনেক অসহায় লাগছে। কলিকে হারানোর ভয়টা আরো বেড়ে যাচ্ছে।
কলিকে দূরে যেতে দেখে মনটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। গ্রামে চলে এলো কলি ওর পরিবারের কাছে। একটিবারও তার আর পিঠে তাকালো না। হয়তো তাকালে দেখতে পেত দুটো চোখের অশ্রুবৃষ্টি হয়ে নামছিল। ওর যাওয়ার ব্যথিত হয়ে গ্রামে এসেও কলি সবসময় চুপচাপ থাকে। আগের মতো সেই চঞ্চলতা ওর মধ্যে দেখতে পায় না কেউ। গত কয়েক মাসে শুভর দেওয়া কষ্টগুলো কলির মনের ঘরে বন্দি করে তালা দিয়ে রেখেছিল। তাই তো কষ্টগুলো বলে শুভকে আপন করে নিতে পারছে না আবার। আর এখন তো মনে হয় চাবিটাও কোথায় হারিয়ে ফেলেছে ও, যাতে মনের ঘরে আর কেউ ঢুকতে না পারে। এভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। কলি শুভর সাথে আর কোনো যোগাযোগ করলো না, কিন্তু শুভ চেষ্টা করেও ব্যর্থ হলো বারংবার। একদিন সকালবেলা বসার রুম থেকে কারো শোরগোল শুনে কলি ঘুম ভেঙে যায়। বসার রুমে কে আছে আর তার সাথে ওর বাবার বাকবিতণ্ড শুরু হয়েছে কেন তা দেখার জন্যই সেদিকে পা বাড়ায়। কিন্তু দরজার কাছে এসে তাদের কথার কর্ণপাতে আসতেই কলি থমকে দাঁড়ায়। চেয়ারম্যান আর তার ছেলে শাহিন এসেছে, যার সাথে কলির বিয়ে হবার কথা ছিল। চেয়ারম্যান কলির বাবাকে অনেক কটু কথা শোনাচ্ছে, যা তা বলে অপমান করছে। একসময় শাহিন ছেলেটি তার বাবাকে চুপ করতে বলে, নিজেই বিনম্র স্বরে বলা শুরু করে। স্যার, আমি জানি এসবের জন্য আপনি মোটেও দায়ী নন, কিন্তু আপনাকেও মানতে হবে আপনি আমার সাথে অন্যায় করেছেন। আপনি এক সময় আমার স্যার ছিলেন, তাই যথেষ্ট সম্মান করি আপনাকে। তাই আপনার কথা চিন্তা করেই কলিকে না দেখে বিয়ের জন্য রাজি হয়েছিলাম। গ্রামের মানুষের নানান কথায় কান দেই নাই, এমনকি বিশ্বাসও করিনি, কারণ কলি আপনার মেয়ে, আপনার শিক্ষায় বেড়ে ওঠা ও। কিন্তু সেই বিশ্বাসের প্রতিদানে আমাকে সবার সামনে অপমান হতে হলো। বলুন তো স্যার, এতে আমার কি দোষ ছিল? কলির পিতা মাথা নিচু করে সব কথাগুলো শুনে যাচ্ছে। এছাড়া আর তো কোনো উপায় নেই। তার মেয়ে ভুল করেছে, অবশ্য এর কারণ তিনি নিজেও কিছুটা। মেয়েকে বিয়ের জন্য এতটা জোরাজোরি না করলেও এমন কোনো কিছু ঘটার সম্ভাবনা ছিল না। কিন্তু এখন শাহিনের কাছে তার পরিবার দোষী। নিজের বাবাকে এভাবে সবার সামনে মাথা নিচু করে থাকতে দেখে কলির বুকটা মোচড় দিয়ে উঠল। তার ভুলের শাস্তির দরুন আজ তার পিতাকে এসব শুনতে হচ্ছে। কিন্তু কেন? ওর পিতা তো কিছু করে নাই, বরং সব দোষ ওর। তাহলে শাস্তি তো ওরই পাওয়ার যোগ্য। শাহিন বসা থেকে উঠে দাঁড়ালো। আমি এখন কলিকে বিয়ে করতে রাজি আছি, তবে এবার অবশ্যই কলির মতামত জেনে আপনি ওর সাথে ভালো করে কথা বলে ভেবেচিন্তে করে জানাবেন আমায়। আমি অপেক্ষায় থাকবো আপনার জবাবে, স্যার। শাহিন চলে যাওয়ার পরপরই আসলাম আমির কিছুটা চিন্তায় ডুবে গেলেন। এখন কি করবেন তিনি? শাহিন ছেলেটা ভালো, বাপার ভাইয়ের মতো না, তাই তো কলিকে বিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু কলি শুভকে ভালোবাসে, তাই শাইনের কথা আর চিন্তা করে লাভ নাই। আমি কালই গিয়ে ওকে বুঝিয়ে না হই বলে আসবো, ও নিশ্চয়ই আমাদের মতামতের বিরোধিতা করবে না। আচানক কলির কণ্ঠে আসলাম আমির ধ্যান ভাঙে আর কোটর চোখে মেয়ের দিকে তাকিয়ে থাকে। মেয়ের কথায় অবকের চরম সীমায় পৌঁছে গেলেন। একটু আগে কলি বলল ও নাকি শাহিনকে বিয়ে করতে চায়। আসলাম বরকে গেলেন কিছুটা। এসব কি বলছিস তুই? তুই তো শুভকে। আর বলতে দিল না কলি। তার আগে কথা কেড়ে নিয়ে স্পষ্ট জানালো শুভ ওর অতীত ছিল, তাই তো আর ওনাকে নিয়ে ভাবতে চায় না। আমি তোমার পছন্দের ছেলের সাথেই বিয়ে করতে রাজি আছি বাবা। তুমি বিয়ের সব ব্যবস্থা করো, আর চিন্তা করো না। আমি এবার আগের মাথায় কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমি অনেক ভেবে দেখেছি বাবা, তুমি ঠিকই বলতে। আকাশের চাঁদকে দূর থেকে দেখে মন ভরতে হয়, তাকে কাছ থেকে ধরার স্বপ্ন করতে নেই। শুভ আমার কাছে আকাশের সেই চাঁদের মতো। যখনই ধরতে চেয়েছি আমি কেবল কষ্ট পেয়েছি। আমি আর কোনো কষ্ট নিতে পারবো না, আর না তোমাদের কষ্ট দিতে পারবো। আমার জন্য অনেক অপমান সহ্য করেছো, আর না, এবার সব ঠিক হয়ে যাবে। কলির বাবা কলির দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। কিছু মুহূর্ত পলক পেলতেও যেন ভুলে গেল। ভাবছে মেয়েটা হঠাৎ করে কতটা বড় হয়ে গেল, বড়দের মতো কথা বলছে, নিজের আবেগ অনুভূতিগুলো কি সুন্দর করে লুকিয়ে ফেলছে। কিন্তু কলির হঠাৎ এই বদলে যাওয়া কি শুভ মেনে নিবে, নাকি কলির জীবনে আরেক জ্বরের আহ্বান এটা? কলির বাবা কিছুই বুঝতে পারছে না কি করবে। ব্যাপারটা শুভকে জানানো দরকার মনে করলো। তা না হলে অন্য কারো থেকে শুভ জানতে পারলে ভুল বুঝাবুঝি আরো বাড়বে। তাই আমির সাহেব শুভকে ফোন করে সব বলে। শাহিনকে বিয়ের জন্য কলি রাজি হয়ে গেছে।
এ কথা শুনে শুভর কপালের রগগুলোর আগে ফুলে গেল। বর্ষা মুখটা কেমন অগ্নিরূপ ধারণ করলো মুহূর্তেই। সব কথা শুনে ফোনটা সামনের দেয়ালে সজোরে আছাড় মারলো শুভ। সাথে সাথে ফোনটা ভেঙে চুরমার হয়ে গেল। শুভ এখনই কলির সাথে দেখা করতে যাবে বলে বের হতে নেয়, আর তখনই ফাহিম এসে বাধা দেয়। রিল্যাক্স ইয়ার, শান্ত হো। কিভাবে শান্ত হবো বল? 1000বার সরি বলেছি, মাপ চেয়েছি, কিন্তু কিছুই শুনতে চায় না ও। এতটুকু একটা পিচ্চি মেয়ে শুভ চৌধুরীর মন নিয়ে খেলবে, আর আমি তাকে খেলতে দিব? অনেক হয়েছে, এতদিন বাধ্যগত ছিলাম, এখন না হয় একটু অবাধ্য হব। ওর সব বীরমতি আমি দূর করে ছাড়বো। শুভ, আগে আমার কথা শোন। যদি ভালো না লাগে তখন যা খুশি করিস। বল তাড়াতাড়ি। এরপর ফাহিম সব খুলে বলে। ফাহিমের কথা শুনে শুভ একটা বাঁকা হাসে, তার মানে ফাহিমের কথা পছন্দ হয়েছে। ওকে, তাহলে এটাই হবে। এদিক দিয়ে আজ থেকে আবার শুরু হলো কলির বিয়ের সকল আয়োজন। প্রথমবারের আয়োজন তেমন জাঁকজমক না হলেও এবার অনেক আয়োজন করা হয়েছে। কলিদের বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাড়ির পিছনের খালি জায়গায় কলির হলুদ সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সকাল থেকে কলিদের বাসায় মেহমানদের আনাগোনা দেখা যাচ্ছে। সকাল থেকে হাতে মেহেদি দিয়ে বসে আছে কলি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেহেদির ডিজাইনের দিকে। হয়তো মেহেদির ডিজাইনে এস অক্ষরটি কলিকে নাচাইতেই শুভর কথা ভাবাচ্ছে। কত না স্বপ্ন ছিল এই দিনগুলো নিয়ে ওদের। একদিন শুভর নামে মেহেদি হাতে দিবে কলি, কিন্তু আজ দুর্ভাগ্যক্রমে শাহিনের নামে মেহেদি দিতে হলো। কলি যতই মুখে বলুক শুভকে এখন আর ভালোবাসে না, কিন্তু মনকে তো কলি বোকা বানাতে পারবে না। এসব ভাবতে ভাবতে কখন যে দুপোঁঠা জল চোখ থেকে গড়িয়ে পড়লো কলি বুঝতেই পারলো না। হঠাৎ রুমে শিলা, মিলা আর আরো কয়েকজন কাজিন প্রবেশ করলো। ওরা কলিকে রেডি করাতে এসেছে। কলিকে আজ হলুদের জন্য নীল রং গোল্ডেন পাড়ের একটা শাড়ি পরানো হলো। নকল ফুলের বদলে আসল ফুল দিয়ে কলিকে সাজিয়ে দিল। অদ্ভুত সুন্দর লাগছে কলিকে। কলি নিজেকে যেন নিজেই চিনতে পারছে না। হলুদের জন্যই তৈরি হয়ে কলি একা বসে আছে নিজের রুমে। তার কাজিনরা কিছুক্ষণ পর এসে তাকে নিয়ে যাবে বলল। আলতা দেওয়ার পাগুলোর দিকে তাকিয়ে আছে, কিন্তু হঠাৎ পুরো বাড়ি কারেন্ট চলে গেল। কলির ভয় লাগা শুরু হলো। কলি অন্ধকারে একদম থাকতে পারে না। এই অন্ধকারে কলির অস্থিরতা বেড়ে গেল। হঠাৎ দরজা খোলার শব্দ পেল। কলি ভাবলো কেউ এসেছে ওর পাশে থাকার জন্য, তাই জিজ্ঞেস করলো কে, কিন্তু কোনো উত্তর পেল না। এবার কলির ভয়টা আরো বেড়ে গেল। ভয়ে কলির হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসছে। মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলো। কলির দাদির কাছে ছোটবেলায় শুনেছিল গায়ে হলুদ নিয়ে কিছু কুসংস্কার। কলি দাদির কাছে ছোটবেলায় শুনেছিল গায়ে হলুদ নিয়ে কিছু কুসংস্কার। হলুদের গ্রানে নাকি অশুভ জিনিসগুলো গুড়গুড় করে কনের আশেপাশে, তাই গায়ে হলুদের পর নাকি কনেকে ঘর থেকে বের হতে দেওয়া হতো না। কিন্তু কলি মনে মনে আওড়াতে লাগলো। আমি তো এখনো গায়ে হলুদ ছুঁয়েও দেখিনি, তাহলে? তবে যাই হোক, কলি কখনো এগুলো বিশ্বাস করেনি, কিন্তু আজ মনে হচ্ছে ওর দাদির কথাই হয়তো ঠিক। কারণ একটু আগে কিছু একটা হেঁটে ওর এই অন্ধকারের মাঝেও তার সামনে ধীর পায়ে এগিয়ে আসছে। কলি না দেখেও এটা অনুভব করতে পারছে। ভয়ে আতকে জড়িত হয়ে কলি বারংবার জিজ্ঞেস করার পরও যখন সামনের ছায়াটা কিছুই বলছে না, তখন কলি নিঃসংকোচ ভেবেই নিল এটা কোনো মানুষ হতে পারে না, নিশ্চয়ই কোনো জিন ভূতের কাজ। তাছাড়া চারিদিকে এতক্ষণ যে শোরগোল কানে আসছিল তাও এখন নেই। চারপাশ যেমন গুটগুটে অন্ধকার, তেমনই নিস্তব্ধ। এখন আগে বিয়ে বাড়ি যেন শূন্য বাড়িতে পরিণত হয়েছে। এসব ঘটনা আদৌ কি সত্যি নাকি সব কিছু কলির শুধুই ভ্রম? কলি বিভ্রান্তে পড়ে গেছে। ওর মস্তিষ্ক এই মুহূর্তে কাজ করা বন্ধ করে দিয়েছে। মনের মধ্যে হাজারো কল্পনা পাহাড় গড়ে কলি ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে রাখলো, আর পিষপিষিয়ে বারবার কালেমা পড়ে আল্লাহর শরণাপন্ন কামনা করছে। আচানক কপালে কারো উষ্ণ ঠোঁটের স্পর্শ পেতে মৃদু কেঁপে উঠল। শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল কলির। শরীরের পশমগুলো কেমন কাটার মতো দাঁড়িয়ে গেল। আবেশে কলির চোখ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কারণ কলির কাছে এই স্পর্শ কেন জানি চেনা চেনা লাগছে। সেই উষ্ণ ঠোঁট দুটি কলির গালে নেমে আসলো, চুষে নিল কলির কষ্টে শেষ জলটুকু। কলির মুখে তখন অস্পষ্টভাবে বের হয়ে আসে একটি নাম, শুভ। বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও কলি তখনও চোখ খোলার সাহস পেল না।
একবার কারো হাতের শীতল স্পর্শ তার কপালে গালে অনুভব করলো। কলি আর সহ্য করতে পারলো না, ভয়ে এবারে জোরে একটা চিৎকার দিল, আর সাথে সাথে কারেন্টও চলে এলো। বাহিরের সুরগুলো আবারও আগের মতো শোনা যাচ্ছে। কলি বিস্ময় নিয়ে চোখ খুলে দেখে সামনে কেউ নেই। পুরো রুম ভালো করে পর্যবেক্ষণ করে, কিন্তু আসলেই কিছু নেই। হঠাৎ দরজা খোলার শব্দে কলির আবারও ভয়ে পিলে চমকায়। সামনে তাকিয়ে দেখে শিলা ও মিলা আপু রুমে প্রবেশ করছে। শিলা রুমে মাত্রই কলিকে তাড়া দিতে লাগলো। বাহিরে সবাই তোর জন্য অপেক্ষা করছে, চল। তোমরা এতক্ষণ কোথায় ছিলে? কিছুটা চিন্তিত স্বরে প্রশ্ন করলো কলি। এ মা, কোথায় আবার? আমরা তো তোর রুমের বাহিরেই দাঁড়িয়েছিলাম, কিন্তু তুই কেন এমন প্রশ্ন করছিস? কি হয়েছে? কিছু লাগবে তোর? আমার রুমের বাইরে যদি দাঁড়িয়েই ছিলে, তাহলে কারেন্ট যাওয়ার পর আমি যে এত জোরে চিৎকার করে তোমাদের ডাকছিলাম, কেন আসলে না? তোমাদের জানা ছিল না আমি অন্ধকারে কতটা ভয় পাই? তবুও এমন করলে কেন? কারেন্ট কারেন্ট কখন গেল? শিলা বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো। আর কারেন্ট যাবে বা কেন? আর বাই চান্স যদি যেও থাকে, তাহলে চাচা তো বাড়িতে জেনারেটরও লাগিয়েছে। কারেন্ট যাওয়ার কিছু মুহূর্ত পরই এসে পড়তো। বিশ্বাস না হলে মিলি আপুকে জিজ্ঞেস কর। মিলিও মাথা নাড়িয়ে শিলার কথায় সায় দিল। কিছুটা কাছে এসেই কলির কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করলো। কিন্তু তুই এসব কি বলছিস? তুই ঠিক আছিস তো কলি? তোমরা সত্যি বলছো কারেন্ট যায় নাই? তাহলে আমার ঘরে একটু আগে ঘটে যাওয়া সব কি ছিল? শুধু কি কল্পনা নাকি ভ্রম? বাদ দে সব। হয়তো বিয়ের টেনশনে এমন উদ্ভট চিন্তাভাবনা মনে আসছে। এখন নিজেকে কিছুটা ঠিক করে বাইরে চল। কলির মন না মানলেও পরিস্থিতির চাপে পড়ে ওদের সব কথা বিশ্বাস করে নিল। নিজেকে কিছুটা শান্ত করার বৃথা চেষ্টা করলো। হয়তো সত্যি এসব আমার কমপ্লো না, আমি একটু বেশিই টেনশন করছি। কলি সব বলে বাইরে যাওয়ার আগে শেষবার আয়নায় নিজেকে একবার দেখে নিল। আর আয়নায় নিজেকে দেখে কলি শক। পিছনে ঘুরে দ্রুত কদমে মিলির কাছে গিয়ে জিজ্ঞাসা করলো। আপু, আমি যদি স্বপ্ন দেখেই থাকি, তাহলে এসব কি করছে? আমার মুখে হলুদ কে লাগালো? মিলি বিস্ময়ে চোখে কলির দিকে তাকিয়ে আছে। কলির মুখে হাত দিয়ে আবার কিছুটা বিরক্ত স্বরে জিজ্ঞেস করলো। কলি, তুই ঠিক আছিস তো বোন? এমন আজব আজব কথা কেন বলছিস? তোর মনে নেই এই হলুদ খালা আমাদের সামনে তোকে লাগিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে? খালা কাজের জন্য হয়তো হলুদ লাগাতে পারবে না, আর তুই জিদ করলি সবার আগে যেন খালা তোকে হলুদ লাগায়। আর সে কখন ধরে কী সব বলছিস তুই? আমার মনে হয় মিলি আপু ও শুভ্র ভাইয়ের শোকে পাগল হয়ে গিয়েছে। এমনিও ও এই বিয়েতে রাজি হবার পর থেকেই আমার মনে হয়েছিল অ্যাক্সিডেন্টে কলির মাথাটা মনে হয় গেছে। এবার আমি নিশ্চিত আমার ধারণাটাই ঠিক। দেখতে পারছো না কখন ধরে কী সব আবোল তাবোল বকেই চলেছে? দেখো, বাইরে গেলে বলবে আরে শুভ এখানে কি করছে। কলি কিছুক্ষণ ফেলিয়ে মিলি আর শিলার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো। আসলে কি মাথা খারাপ হয়ে গেল নাকি? নাহলে সত্যি এমন আজগুবি কথাবার্তা কেন বলছি? আমি কি সত্যি শুভ শোকে পাগল হয়ে যাচ্ছি? তাহলে তো শুভকেও দেখতাম। কোথায়? সকাল থেকে তো শুভকে একবারও দেখতে পেলাম না। মিলি ও শিলা আবারও তাড়া দিতে লাগলো কলিকে বাহিরে যাওয়ার জন্য। তাই কলিও নিজের মনকে কোনো রকম বুঝ দিয়ে বাহিরে বের হলো। ঘর থেকে বের হয়ে কলি অনেকটাই অবাক হলো গায়ে হলুদের বিশাল আয়োজন দেখে। সামিয়ানা টানিয়েছে, তার নিচে পাতানো চেয়ারে সবাই বসে আছে। সিরিজ বাতির মতোই চারিদিকে লাইট ধরে সাজানো ছোট ছোট বাল্ব। কিছু কিছু জায়গায় ফুল দিয়েও ডেকোরেশন করা হয়েছে। অদ্ভুত সুন্দর লাগছে সবকিছু। কিন্তু এত কিছু রেখে সবার দৃষ্টি এখন কলির দিকে। কলি এক পা করে সামনে বাড়াচ্ছে বিভিন্ন ফুল দিয়ে তৈরি সামনের স্টেজটার দিকে। আর দুই সাইড থেকে সবাই কলির দিকে ফুলের পাপড়ি ছুঁড়ে মারছে। ব্যাকগ্রাউন্ডে গান বাজছে। হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম। ওরে হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো ফুলের মৌ, বিয়ের সাজে সাজবে কন্যা নরম নরম বৌরে। কলির কাছে সব স্বপ্ন মনে হচ্ছে, আর এখন চিৎকার করে ভীষণ কান্নাও করতে মন চাইছে। শাহিনকে বিয়ে করতে রাজি হয়েছি তাই বলে এত জাঁকজমকের কি প্রয়োজন ছিল? এরা কি কেউ আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছে না? নিজেকে কতটা কষ্ট করে বিয়ের জন্য রাজি করিয়েছি যাতে শুভ সুখে থাকে। শুভ কখনো আমার সাথে সুখে থাকবে না, কোনো দিক দিয়ে আমি ওর যোগ্য না। তা আমি একটু দেরিতে হলেও বুঝতে পেরে গিয়েছি, তাই তো বিয়েটা তাড়াতাড়ি করতে চাইলাম। আমি জানি
আমি অন্য কারো না হওয়া পর্যন্ত শুভ অন্য কাউকে নিজের জীবনে জায়গা দিবে না। এসব কিছু তো শুভর জন্য। এটা কি একটুও বুঝে না? এসব ভাবতে ভাবতে এক ফোঁটা চোখের পানি গলে অজান্তেই মেহেদি হাতের মধ্যে পড়লো। চৌধুরী বাড়ির সবাই অনেক সেজেগুজে কলের গায়ে হলুদে উপস্থিত হলো। আমি সাহেব ও পুরো চৌধুরী পরিবারকে সযত্নে আপ্যায়ন করতে দেখা গেল। কলি গভীর ভাবনায় ছিল, কিন্তু মাহিরের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে 420 ভোল্টের ঝটকা খেলো চোখের সামনে পুরো চৌধুরী পরিবারকে দেখে। তারা কি সুন্দর আমার বাবা মায়ের সাথে হেসে হেসে কথা বলছে। এরা আমার বিয়ে খেতে এসেছে। কি আজব মানুষ। তার মানে এরাও খুশি আমি শুভকে ছেড়ে শাহিনকে বিয়ে করছি বলে। আর শুভ ওই ব্যাটাও কেমন নাচতে নাচতে আমার গায়ে হলুদ এসে পড়েছে। একে দেখে কে বলবে এই ব্যাটা ছ্যাঁকা খাইছে? উফ আল্লাহ, এসব দিন দেখার আগে আমাকে উঠাইলে না কেন? আমি নাকি এর জন্য নিজের সব কিছু ত্যাগ করছি? এর তো কোনো চিন্তা নেই। আমার বিয়ে হয়ে যাচ্ছে অন্য কারোর সাথে, অথচ দেখো উনি তো আমার বান্ধবী আর কাজিনদের সাথে গায়ে পড়ে পড়ে কথা বলছে। একটু লজ্জা নেই? আর থাকবেও বা কি করে? উনি তো বড় বড় নির্লজ্জ টাইপ মানুষ। বলে সবকিছু মনে মনে ভেবেই চলছে, আর আর চোখে শুভকে বারবার দেখছে। রাগে কলের শরীর জ্বলছে। মন চাইছে সামনের পুকুরে 3টা ডুব দিয়ে আসি, না হলে শুভর বাচ্চাকে পুকুরে চুবাইয়া মন চাইতেছে। এদিক দিয়ে সবাই একে একে কলিকে হলুদ দিয়ে গেল। শুভর বাবা মা হতে শুরু করে চৌধুরী বাড়ির সবাই কলিকে হলুদ দিল। শুধু শুভ বাদলে কলি আশ্চর্যের শেষ সীমা ছিল যখন দেখলো মাহির, রাহি, মিলা, শিলা, জুই, জবা আর আরো কিছু ওর কাজিনরা মিলে অনুষ্ঠানে নাচ গান গেয়ে পুরো অনুষ্ঠানকে মাতিয়ে তোলে, আনন্দ করে যাচ্ছে। কলি এইসব দেখে এখন কাঁদতে মন চাইছে, খুব বেশি কাঁদতে মন চাইছে। কলির সব থেকে বিরক্তর কারণ হলো শুভ আসার পর থেকে একবারও কলির দিকে তাকায়নি, বরং পুরো অনুষ্ঠান এনজয় করে যাচ্ছে। এ কেমন প্রেমিক আমার! কলির মাথায় হাত দিয়ে বসে ভাবছে। শিলা কলির কাছে এসে জিজ্ঞেস করছে, কি হলো দোস্ত, তোর কি মাথা ব্যথা করতেছে? কলি মাথা তুলে শিলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হয়তো অনেক কথা বলতে ইচ্ছে করছে এই মুহূর্তে শিলাকে, কিন্তু এখন কলি আর কিছুই বলবে না, কারণ কলির এইসব কিছু বিশ্বাস হচ্ছে না, সবকিছু কল্পনা মনে হচ্ছে। আর এখন কিছু বললে হয়তো শিলা এবার চিৎকার করে বলবে কলি পাগল হয়ে গিয়েছে। তার থেকে ভালো চুপ থাকাই। কলি রাতভর ঘুমোতে পারেনি, বারবার শুভর কথা মনে পড়েছে ওর। গায়ে হলুদে শুভর অবহেলাগুলো ভীষণভাবে পোড়াচ্ছে ওর ছোট মনটাকে। আহত মনে আনমনে ভাবছে, আচ্ছা, আমি তো ওনাকে এই কয়েকদিনে অনেক অবহেলা করেছি, নিশ্চয়ই তখন ওনারও এমন কষ্ট হয়েছে, তাই তো এমন করে প্রতিশোধ নিচ্ছে আমার সাথে। ভালোবাসার মানুষের অবহেলা এতটা বেদনাদায়ক কেন হয়? হয়তো শুভ সব বকলে মারলেও এত কষ্ট লাগতো না যতটা তার অবহেলায় পাচ্ছে কলি। সারা রাত নির্ঘুম রাত কাটানোর পর ভোরের দিকে ক্লান্ত হয়ে কলির চোখে ঘুম লেগে যায়। অনেক বেলা করে ঘুমানোর পর হঠাৎ কিছু একটা মনে পড়ে, লাফ দিয়ে উঠে বসে কলি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেলা 11টা বেজে গেছে, অথচ ওকে কেউ ডেকে তোলার প্রয়োজন মনে করেনি এখনো। তাড়াতাড়ি বিছানা ছেড়ে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে এসে দেখে কলির মা কলির জন্য খাবার নিয়ে এসে বসে আছে। কলি খেতে একদমই ইচ্ছে করছিল না, তবুও মায়ের কথায় অল্প কিছু খেয়ে নিল। নাস্তার পর কলিকে একটা সাদা শাড়ি লাল ব্লাউজ ম্যাচিং করে পরিয়ে দিল ওর বোনেরা মিলে। মুখের কোনো মেকআপ এর চিরপটাও নেই, চুলগুলো ছাড়া, শুধু ঠোঁটে লাল লিপস্টিক। এতে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসে সদ্য কোনো পরী। কলি তার মাকে জিজ্ঞেস করলো, এসব কি সকাল সকাল আমাকে এইভাবে তৈরি করার মানে কি? কলির মা বাহিরে গিয়ে দেখতে বলল, দেখ তো ওরা কি রং খেলা করছে। এইসব নাকি ঢাকা শহরের রং তামাশা। আমরা তো বাবু আগে এসব দেখা তো দূরে থাক, শুনিও নাই। কলি তার মায়ের কথায় বাহিরে এসে দেখে উঠানে বিভিন্ন রং এবং কিছু মানুষ দাঁড়িয়ে আছে। এদের মধ্যে কয়েকজনকে আমি চিনি, কিন্তু এখন এদের চিনি বললে ভুল হবে। সারা শরীরে রং মেখে নিজেকে কেমন পেতনি বানিয়ে রেখেছে সব কয়টা। আজব দুনিয়ার আজব কারবার। এদিক দিয়ে আমার মন পুড়ে, আর এরা আছে হাওয়া নিয়ে ধোয়া উড়োতে। কলি বিরক্ত মুখে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সদর দরজার কাছে। ওর এত সব রং তামাশা একদম ভালো লাগছে না। আরে কলি, এখন তোর আসার সময় হলো? তোর জন্য সে কখন থেকে আমরা অপেক্ষা করে যাচ্ছি। মিলি বলল, এসব কি মিলি আপু? আমি তো এসব আগে কখনো দেখি নাই। দেখবি কি করে? তুই কি ঢাকা শহরের কখনো বিয়েগুলোতে গিয়েছিস? তাহলে জানবি কি করে? এটা জাস্ট একটা প্রোগ্রাম, বিয়ের আনন্দকে বাড়ানো।
আর কিছুই না। যাই বলো না কেন আপু, আমার এইসব কালচার একদম ভালো লাগে না। কি দরকার ছিল এসবের? দেখো রং দিয়ে কি একটা বিধুর অবস্থা করেছে নিজেদের। কলির নাক ছিটকে বলল, তাই নাকি? কিন্তু কেমন বিদঘুটে, এখন তোকেও শাস্তি হবে। তোকে এত সহজে আমি ছাড়ছি না। এখন কেবল তুই বাকি আছিস, এখন শুধু তোর পালা। যার বিয়ে সে যদি একটু রং না মাখে তাহলে কেমন বেকাপ্পা বলতো? একদম না আপু, আমাকে রং লাগাবার চেষ্টা করবে না বলে দিলাম, ভালো হবে না। আমার এসব একদম পছন্দ না। আমার এত রং সাজার কোন ইচ্ছে নেই, তোমরাই সাজাও। কিন্তু মিলি ছাড়ার পাত্র নয়। তাই কলিকে রং লাগাবার চেষ্টা করতে নিলে কলি দৌড়ে ছুটে যায় বাড়ির পেছনের দিকে। বাড়ির পিছনে একটা ছোট রুম আছে। মূলত এখানে বাড়ির বাড়তি জিনিসগুলো রাখা হয়, বিশেষ করে যেসব জিনিস ব্যবহার করা হয় না। এক কথায় বলা যায় স্টোর রুম। শিলা ও মিলির কণ্ঠের স্বর সামনে আসতেই কলি তাদের এই স্টোর রুমে ঢুকে পড়ে, দরজা লাগিয়ে দেয়। দরজায় পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে কলি চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা শ্বাস নেয়। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে ভূত দেখার মতো চমকে যায়, কারণ সামনে থাকা ব্যক্তিটাকে এখানে মোটেও আশা করেনি কলি। শুভ প্যান্টের পকেটে হাত রেখে সামনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি কলিতে নিবদ্ধ রেখে সর্বাঙ্গে বিচরণ করতে লাগলো। কিছুক্ষণ কলির দিকে তাকিয়ে থেকে বাঁকা হেসে ধীর পায়ে এগিয়ে আসতে লাগলো। এখন এক হাতে তার রং এর একটি থালা। কলি ভূত দেখার মতো চমকে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। কলি ভাবছে কালকের মতো আজও হয়তো ও স্বপ্ন দেখছে। তা না হলে শুভ এখানে কি করে আসবে? কেনই বা আসবে? তার কি এখানে আসার কোনো কারণ আছে? না, নেই তো। তাহলে স্বপ্ন ভাবলেও বাস্তবে সত্যি সত্য যে এই যে মানুষটিকে দেখা মাত্রই কলির বুক ধকধক করতে লাগে, শেষ বাড়ি হতে লাগে। কিন্তু স্বপ্নে এই মানুষটির আসা এখন নিষেধ। কলি নিজেকে দাতস্থ করে সামনে দাঁড়ানো ব্যক্তিকে স্বপ্ন ভেবে সম্পূর্ণ উপেক্ষা করে চলে যাওয়ার জন্য পিছে ঘুরে দরজা খুলতে নিলে দেখে দরজা বাহির থেকে বন্ধ। কলি জোরে জোরে কয়েকবার দরজা ধাক্কাতে থাকে, কিন্তু কেউ দরজা খুলছে না দেখে কলি বিরক্ত হয়ে পিছনে ঘুরতে নিলেই দেখে শুভ ওর একদম কাছে দাঁড়িয়ে আছে। ঘটনার আকস্মিক কলি চোখগুলো বড় বড় করে শুভর দিকে তাকলো। এখনো অনেকটা ঘোরের মধ্যে আছে ও। শুভ থালা থেকে রং নিয়ে কলির গালে ছোঁয়াতেই কলি ঈষৎ কেঁপে উঠল। শুভ মুচকি হেসে কিছু রং কপালে ও লাগিয়ে দিল। কলি স্থির হয়ে এখনো দাঁড়িয়ে আছে, মুখ দিয়ে কথা বলতে ভুলে গিয়েছে। শুভর ছোঁয়া ওর সর্বাঙ্গে আগুন ধরানোর মতো জ্বালা হতে লাগলো। তবে এই জ্বালার অদ্ভুত সুখ সুখ অনুভূতি হতে লাগলো ওর। এরপর কলির হাতে রং মাখিয়ে সেই হাত দিয়ে নিজের পুরো মুখে রং লাগিয়ে নিল শুভ। আর কলি সে তো এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে, আসলে বুঝতে পারছে না ওর সাথে হচ্ছেটা কি। শুভ কলির আরো একটু কাছে এগিয়ে আসতেই কলি ভয়ে চোখ দুটো বন্ধ করে কাঁপতে থাকে। শুভ কলির এমন ভয় পাওয়া মুখটা দেখে একটু চাপা হাসে, আরো একটু এগিয়ে কানের কাছে মুখ নিয়ে পিছল স্বরে বলে, দেখলি তা, আজ তোকে আমার রঙে রাঙিয়ে দিলাম, আর তোর রঙে নিজেকে রাঙিয়ে নিলাম। শুভর ঘোর লাগা কথায় আচানক কলি চোখটা খুলেই দৃষ্টি সামনে নিক্ষেপ করে। কিন্তু কি আশ্চর্য, এবারও সামনে কেউ নেই। দরজাটা এখন খোলা। কলি দৌড়ে বাহিরে গিয়ে শুভকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। বাহিরে ইনাম, মাহির, রাহি, অর্বা, ফাহিম আছে কেবল, কিন্তু শুভ নেই। কলির সন্দেহ হলো, তার মানে এটা স্বপ্ন ছিল না ওর, ওটা শুভই ছিল। কলিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই এসে কলিকে রং দিতে থাকে, কিন্তু কলির চোখ সে তো শুভকে খুঁজতে ব্যস্ত। এক সময় নিজের অনুভূতি দাবিয়ে রাখতে না পেরে রাহিকে জিজ্ঞেস করে ফেলে, শুভ কোথায়? কিন্তু রাহির কথায় কলির গোড় কাটে, কারণ রাহি বলল, শুভ নাকি বাড়িতে ঘুমিয়ে আছে। আমরা অনেক ডাকাডাকি করলাম রং খেলবো বলে, কিন্তু ভাইয়ার নাকি রঙে অ্যালার্জি, তাই ও খেলতে পারবে না, তাই আমরাই চলে আসলাম। কলির রাহির কথা একদমই বিশ্বাস হলো না। ও পুরো বাড়ি চিরুনি অভিযান করে খুঁজলো শুভকে, কিন্তু না, কোথাও পেল না। ওর মন বলছে ওটা শুভই ছিল, তাহলে সবাই আমাকে মিথ্যে কেন বলছে? কিছুই বুঝতে পারছি না। আজ কলির বিয়ে। সকাল থেকে কলির চোখের পানি যেন বাদ মানছে না। সাজাতে যারা আসছে তারাও খুব বিরক্ত কলির ওপর, কিন্তু কলির কি দোষ? এতদিন নিজেকে শক্ত রাখলো, এখন সে নিজেকে সামলাতে পারছে না। শুভকে ছাড়া ও কিভাবে থাকবে? সে একদম বন্ধকর অনুভূতি। এত বছরের ভালোবাসা ভোলা কি এত সহজ? মুখে যতই বলুক শুভকেও ভালোবাসে না, কিন্তু মনকেও কিভাবে বোঝাবে?
কলি। মনের পিঞ্জিরায় শুভকে তো অনেক আগে বন্দি করে রেখেছে, সেখান থেকে শুভকে সরিয়ে অন্য কাউকে রাখা মানে নিশ্চয় মরণ কলির জন্য। লাল বেনারসিতে কলিকে অপূর্ব লাগছে, যেই দেখেছে তারই চোখ যেন কলির দিকে আটকে যাচ্ছে। কলি এমনি দেখতে অনেক সুন্দর, তার উপর লাল রংটা যেন কলির সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। সাথে ম্যাচিং গয়না, ফুল, কোনো কিছুর কমতি নেই এই নববধূর মধ্যে। তো এদিক দিয়ে কলি এক গভীর চিন্তায় মগ্ন। সামনে কে আসছে, কে কি করছে বা বলছে কিছু ওর মস্তিষ্কে যাচ্ছে না। এদিক দিয়ে কাজী বারবার কবুল বলতে বলছে, কিন্তু কলির কানে যেন কোনো কথাই ঢুকছে না। কলির বাবা এসে কলির মাথায় হাত দিয়ে জিজ্ঞেস করে, কোনো সমস্যা মা? এতক্ষণ পর কলির ধ্যান ভাঙলো আর বাবার দিকে ছলছল চোখে তাকালো। কবুল বল মা, সবাই তোর অপেক্ষা করছে। কলি কিছুক্ষণ বাবার দিকে তাকিয়ে থেকে মনকে শক্ত করে অস্পষ্টে কবুল বলে দিল। হয়ে গেল কলির বিয়ে। কবুল বলার সাথে সাথে চারিদিকে হই হুল্লোড় আরো বেড়ে গেল। সবাই সবাইকে মিষ্টি খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লো, কিন্তু কলির মনের ভেতর জ্বরটা যেন আরো বেড়ে গেল। বিদায়ের আগে চিৎকার পেরে কাঁদতে মন চাইছে এখন, কারণ আজ থেকে পুরনো সব স্মৃতি ভুলে নতুন করে শুরু করতে হবে। নতুন এক মানুষ, নতুন এক জীবন। কিন্তু কিভাবে পারবে ও এত বছরের স্মৃতি মুছে দিতে? বর কনেকে পাশাপাশি বসানো হলো। কলি তার বর থেকে একটু দূরত্ব রেখে বসলো, কিন্তু কলির বর কলির কাছে এসে একেবারে ঘেঁষে বসলো। কলির খুব বিরক্ত লাগছে লোকটার কাণ্ড দেখে। অস্বস্তিকর একটা পরিবেশ। হঠাৎ মাহির, ইনাম আর রাহি সামনে এসে বলে, ভাবি এবার তো একটু হাসো, মুখটা এমন বাংলার পাঁচের মতো রেখেছো কেন? ছোটবেলায় ভাইয়াকে বিয়ে করবে বলেছিলে না? দেখো ভাইয়া সত্যি সত্যি তোমাকে বিয়ে করে ফেলেছে, এবার তো একটু হাসো। ভাবি? কলি একটু অবাক হয়ে তাকালো ওদের দিকে। মাহিন, তোকে বলছিলাম অ্যাক্সিডেন্টের পর তোর ভাবির মাথাটা খারাপ হয়ে গিয়েছে। দেখছিস কি আবল তাবল বলছে, আসবুকি টাইপ। পরিচিত কণ্ঠ শুনে আমি আমার পাশে বসে থাকা লোকটার দিকে তাকালাম। শুভকে দেখে 440 ভোল্টের ঝটকা খেলাম। এই এই আপনি এখানে কি করছেন? কলি কিছুটা কাপা কণ্ঠে বলে ওঠে, আমার না শাহিন। শুভ আর কিছু বলতে দিল না, এমন ভেবে আমার দিকে তাকালো মনে হয় এক্ষুনি আমাকে কাচ্চা খেয়ে ফেলবে। ভয়ে আমার মুখ দিয়ে আর কথাই বের হলো না। আচানক ওনার নিচ থেকে আমার হাতটা শক্ত করে চেপে ধরে শুভ। সবার দৃষ্টির অগোচরে আমাকে ওনার আরও কাছে টেনে নেয়, কানের কাছে মুখ এনে সে ফিসফিস করে বলে, তুই কি মনে করছিস এত সহজে তোকে ছেড়ে দিব? এত বছর অপেক্ষা করে গাছ বড় করলাম আমি, আর এখন আমার গাছের ফল অন্য কেউ খাবে? বলে আমি শুভ কি করব? বসে বসে আঙ্গুল চুষবো? এটা তো হতে পারে না জান। আমার অনেক সাধনার ফল, এর স্বাদ আমি কাউকে দিতে পারি না। ফল দরকার পড়লে কেটে কেটে নদীতে ভাসিয়ে দেব, তবু কাকে দেওয়া তো দূরে থাক, স্পর্শ করতে দিব না, বুঝলি? কলি শুকনো একটা ডোক গিলে মাথা নাড়ালো। অনেক জ্বালিয়েছিস আমায়, এখন তোর পালা, তুইও নিজেকে তৈরি করে নে। শুভ কলির দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে, আরে ভাই ভাবি তোমাদের রোম্যান্স বন্ধ করো, এখানে এত মানুষের সামনেও শুরু হয়ে গিয়েছো। আর ভাবি তুমি এত অবাক কেন? মনে হয় জানতেই না শুভবের সাথে বিয়েটা হচ্ছে। এতদিন তো আমরা ইচ্ছে করে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু কাজী তো নাম নিয়েছিল, শোনো নাই? কলি খুব অসহায় চোখে মাহিরের দিকে তাকায়, মাথা নেড়ে বোঝালো ও নাম শুনে নাই, কারণ ও তো তখন শুভর চিন্তায় মগ্ন ছিল। ও আল্লাহ, ভাবি তুমিও না, এখনো পিছিয়েই রয়ে গেলা। কলির গাল দুটো টেনে, যাক ভালোই হয়েছে, কলি শুভকে সামলাতে হবে না, শুভই কলিকে সামলে নিস। দরকার পড়লে কলি বসিয়ে বোঝাবে, রাগ ভাঙাবে, পিছিয়ে বউ বলে কথা। জাস্ট স্টার্ট আপ, ফাইন। এখন কিন্তু সবগুলোকে পিটানো শুরু করব। সবাই হেসে দিল, কিন্তু কলির মুখের হাসিটা গায়েব হয়ে গেল। এতক্ষণ শুভর কথা চিন্তা করছিল শুভকে ছাড়া কিভাবে থাকবে, আর এখন শুভর কথাই চিন্তা করছে শুভর সাথে কিভাবে থাকবে। এতদিন শুভকে জ্বালানো শোধ কলির উপর দিয়ে কিভাবে তুলবে। অবশেষে শুভ ও কলির বিয়ে হয়ে গেল। শুভর এত বছরের অপেক্ষার সমাপ্তি আজ হলো। কলিকে পাওয়ার শুভর জন্য সহজ ছিল না, কিন্তু শুভ সব বাধা অতিক্রম করে আজ কলিকে একেবারের জন্য নিজের করে নিয়েছে। কলির হাজারো বোকামি মার্কা কাজকর্মের জন্য নিজের ভালোবাসাকে শুভ কখনো কম হতে দেয়নি। সব শেষে আসলো কলির বিদায়ের মুহূর্ত। এই মুহূর্তটা প্রত্যেক মেয়ের জন্যই অনেক কষ্টকর। কলি তার বাবা মায়ের অনেক আদরের বড় হয়েছিল, তাই তো আজ ছেড়ে যেতেও বেশি কষ্ট হচ্ছে।
কলির বাবাও নীরবে কান্না করছে, কিন্তু শুভর হাতে কলিকে তুলে দিয়ে কলির বাবা অনেকটা মন থেকে শান্তি পাচ্ছে আজ। কারণ তিনিও জানে তার রাজকন্যার জন্য শুভর থেকে ভালো রাজকুমার আর কোথাও হয়তো পাবে না তিনি। এত বছর তিনি যেমন মেয়েকে সব বিপদ থেকে আগলে রেখেছিল, এখন থেকে শুভ তার রাজকন্যাটিকে সব বিপদ আপদ থেকে আগলে রাখবে, এতটুকু ভরসা আছে তার শুভর প্রতি। গাড়ি চলতে লাগলো চৌধুরী বাগান বাড়ির উদ্দেশ্যে। দুদিন সবাই এখানেই থাকবে, তারপর সবাই শহরে চলে যাবে। কলি গাড়িতে উঠে শুভকে দেখে আরো বেশি জোরে কাঁদতে লাগলো। শুভ কলির এমন বিহেভিয়ারে কিছুটা বিরক্ত হলেও আপাতত কিছু বলল না, কিন্তু কলির কান্না যেন বন্ধই হচ্ছে না। তাই শুভ কলির দিকে নিজের রুমালটা বাড়িয়ে দিয়ে বলল, চোখ মুছ, চোখ আর নাকের পানি দিয়ে তো মুখটাকে পেঁচার মতো করে রেখেছিস। এরপর শুভ কিছুটা কাছে এসে দাঁতে দাঁত চেপে বলল, কিছুটা চোখের জল বাঁচিয়ে রাখো, পাশের রাতে কাজে দিবে। কলি চোখগুলো বড় বড় করে শুভর দিকে তাকিয়ে আছে, আসলে বোঝার চেষ্টা করছে শুভর মনের ভেতর কি চলছে। বারের মতো কলি এবারও ব্যর্থ হলো। শুভর মন পড়া বড় দায় কলির জন্য। কলির মতো পুচকি মেয়ে শুভর বিশাল হৃদয়টাকে দখল করতে সক্ষম হলেও শুভর মনকে পড়তে কলি ব্যর্থ। তাই তো বারবার শুভকে ভুল বুঝে কলি ও শুভ চৌধুরী বাড়িতে এসে পড়লো। সবাই এসে নতুন বউকে বরণ করে নিল। শুভর ছোট মা শুভকে ইশারা দেওয়ার সাথে সাথেই শুভ কলিকে কোলে তুলে নিল। এটা নাকি এবারের নিয়ম। শুভ সব সময় কলিকে বলতো, বিয়ের দিন কুলে করে আমার বাড়িতে নিয়ে যাব তোকে, এরপর মরার পরে তুই এই বাড়ি থেকে বিদায় নিবি ও আমার কাঁধে, যদি না তোর আগে আমি মরি, বুঝলি? কলিকে শুভর রুমে রাখা হলো। রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, ফুলের ঘ্রাণ দিয়ে রুমটা যেন পরিপূর্ণ। এমন একটা রাতের স্বপ্ন শুভ ও কলি দেখেছিল, আর আজ এত অপেক্ষার পর এলো শুভ ও কলির সেই মিলনের রাত। কলি ভেবেই মুখটা লজ্জায় লাল হয়ে গেল। পরক্ষণে কলি শুভর কথা মনে পড়ে ভয় হতে লাগলো। আজ কলি শুভর নামটাও শুনে ভয় পাচ্ছে, কারণ কলি ভালো করেই জানে এতদিন শুভকে যা যা কষ্ট দিয়েছে তা শুভ কলি থেকে সুদে আসলে তুলে নেবে। এর থেকে ভালো হতো শাইনের সাথে বিয়ে হতো, এই হিংস্র মানব থেকে তো বাঁচা যেত। আজ তো আমাকে চিবিয়ে খেয়ে ফেলবে, ফালাতেই দিবে না। হঠাৎ দরজা খোলার শব্দে কলির যেন ভয়ে আটকে ওঠে। শুভ রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেয়। আস্তে আস্তে মৃদু পায়ে কলির সামনে এসে দাঁড়ায়, গম্ভীর স্বরে বলে, কি রে, বাসর ঘরে যে স্বামীকে সালাম করতে হয় তা কি জানিস না? খুব রাগান্বিত স্বর শোনা যাচ্ছে শুভর। কলিরও মনে পড়ে গেল আসার সময় মা বারবার এ কথা মনে করিয়ে দিয়েছিল, কিন্তু শুভর চক্করে ভুলে গিয়েছে। তাই তাড়াতাড়ি বিছানা থেকে উঠে সালাম করে নিল। শুভ আর কিছুই বলল না, আয়নার সামনে গিয়ে নিজের শেরওয়ানির বোতাম খুলতে লাগলো, আর আয়না দিয়ে কলিকে পুরো স্ক্যানিং করতে লাগলো। আজ কলিকে অনেক সুন্দর লাগছে, আগেও লাগতো, তবে আজকে এই মানানসই সাজসজ্জা, লজ্জা মাখা মুখ, গভীর কাজল, কালো চোখে ভয় পাওয়া চাউনি, সুকুমায় বদলখানি আমাকে পাগল করে দিচ্ছে। ওর স্পর্শ পেতে, ওকে কাছে পেতে, ওর সাথে ভালোবাসার সাগরে ডুব দিতে মন চাইছে। আগে তো এমন মনে হয়নি কখনো, এমন অস্থিরতা কাজ করেনি কখনো, এতটা পিপাসিতা নিজেকে কখনো মনে হয়নি। এটা কি তাহলে কবুল বলারই একটা টান? শুভর তীক্ষ্ণ দৃষ্টি কলির দিকে, আর কলি সে তো ভয়ে লজ্জায় শুভর দিকে তাকাতেই পারছে না। কিছুক্ষণ পর শুভকে কলির কাছে আসতে দেখে কলিও পিছনে যেতে নিলে বিছানার কারণে বেডে বসে পড়ে। শুভ কলির একদম কাছে এসে কানের কাছে ফিসফিসিয়ে বলল, শাইন ছেলেটা দেখতে কেমন রে? শুভর কথায় কলি কিছুটা বেবাচেকা খেয়ে যায়। আমি তো শাহিনকে দেখিনি, শুধু কণ্ঠ শুনেছি। আর এতে এত পাগল হয়ে গিয়েছিস? এত মধু ছিল কণ্ঠে। ও বুঝতে শুভ সোজা হয়ে দাঁড়িয়ে, ও তুই তো আবার গায়িকা, এত কণ্ঠ শুনে বিয়ের জন্য রাজি হয়ে গেছিস তাই না? হঠাৎ শুভ ওর পুরুষালী হাতটা দিয়ে কলির দুগাল শক্ত করে চেপে ধরে। বল, বলছিস না কেন? এতদিনের ভালোবাসার এই প্রতিদান দিলি তুই। আমি না হয় বাধ্য ছিলাম আরশির সাথে নাটক করার জন্য, কিন্তু তুই কেন করলি এমন? কলি, কথা বল। কিছুটা চেঁচিয়ে উঠল শুভ। গাল দুটো চেপে ধরায় কলি কথা বলতে পারছে না, শুধু ঠোঁট দুটো নাড়ছিল। ব্যথায় চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল, কিন্তু শুভর সেদিকে কোনো খেয়াল নেই। শুভ কলিকে ছেড়ে দিয়ে বারান্দায় চলে গেল, আর যাওয়ার আগে কলিকে ফ্রেশ হতে বলে গেল।
কলি বসে বসে কাঁদতে লাগলো। কলি জানে শুভ খুব কষ্ট পেয়েছে। কলি যদি কষ্ট পেয়ে থাকে তাহলে শুভ কম কষ্ট হয়নি, কারণ কলি যেমন শুভকে ভালোবাসে তেমন শুভও কলিকে সীমাহীন ভালোবাসে নিঃসন্দেহে। এবার শুভর রাগ উঠে যায়। শুভর ধমকে কলি ওয়াশরুমের দিকে দৌড়ে চলে যায়, আর শুভ নিজের রাগটা কন্ট্রোল করে বারান্দায় দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে থাকে। এতদিন পর শুভর নিজেকে অনেকটা রিল্যাক্স মনে করছে। আজকের পর থেকে কলি শুধু ওর, কলির উপর শুধু ওর অধিকার, আর কারো না। তিলে তিলে ভালোবাসা দিয়ে শুভ যে রাজপ্রাসাদ বানিয়েছিল সেই রাজপ্রাসাদের রানী হলো কলি। আর আজ থেকে কলির বসবাস শুভর মনেই সেই রাজপ্রাসাদে। হঠাৎ কেউ শুভকে পিছন দিয়ে জড়িয়ে ধরলো। শুভ জানে তাকে জড়িয়ে ধরে আছে তারই রাজপ্রাসাদের সেই রানী, যার জন্য শুভ হাসতে হাসতে মরতেও রাজি। সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, প্লিজ ক্ষমা করে দিন। কলির নরম হাত দুটো শুভর পেটকে জড়িয়ে ধরে আছে। শুভ সিগারেটটা ফেলে কলির বাম হাতটা শুভর বুকের বাম পাশে রাখলো। জানিস তুই ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। এই বুকের দুপ দুপ শব্দ শুনতে পাচ্ছিস? এটা বন্ধ হয়ে যাবে তুই চোখের আড়াল হলে। তাহলে কেন করেছিস? আমি কি খুব খারাপ বলতো? এবার কলি আরো কান্না করে দিল। শুভর কলির হাতটা ধরে নিজের সামনে এনে দাঁড় করালো। গোলাপি কালারের শাড়িটা যেন কলির শরীরের রঙের সাথে মিশে গেছে। চুলগুলো ছাড়া মুখে নেই কোনো সাজসজ্জা, তবুও শুভকে কলির দিকে চুমুকের মতো টানছে। শুভ কলির মুখটা ধরে। এত কান্না কোথায় পাস বলতো? এতক্ষণ তো একটা পুকুর ভরে যেত, আর আমি সেই পুকুরে ডুব দিয়ে নিজের পিপাসা মেটাতে পারতাম। শুভ কলিকে আলতো করে জড়িয়ে ধরলো। স্টপ জান, আর কাঁদিস না। আমি জানি তুইও এই কদিন অনেক কষ্ট পেয়েছিস, তাই আর কোনো কাঁদাকাঁদি চলবে না। শুভ কলির চোখের পানি মুছে দিয়ে কলির কোমরটা জড়িয়ে ধরে দুষ্টুমির স্বরে বলে, তুই আমাদের বিয়ের মিষ্টি খেয়েছিস? কলির মনটা ভালো করার জন্য কলি একটু ভেবে মাথা নাড়ালো। তার মানে না, ও খায়নি। কি বলিস? সবাই খেলো আর তুই পেলি না? বলা আমি দিলে খাবি? কলি আহ্লাদে আটখানা হয়ে নাচতে নাচতে হা বলল, হ্যাঁ ও খাবে বিয়ের মিষ্টি। শুভ কলিকে আরো কিছু বলতে না দিয়ে কলি ঠোঁটের মধ্যে নিজে ঠোঁট দিয়ে দিল, আর পরম আবেশে কিস করতে লাগলো। কলি এতক্ষণ পর বুঝতে পারলো শুভ এই মিষ্টির কথা বলছে। চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে গেল। কিন্তু আজ কলি আর শুভকে বাধা দিল না, নিজেও শুভর সাথে তাল দিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর শুভ কলির কপালে কপাল রেখে বার কয়েক শ্বাস নিয়ে বলল, আরে ও জান, আজকে তোকে আমার খুব প্রয়োজন। এত বছরের তৃষ্ণা শুধু তুই মেটাতে পারবি। আমি তোকে আজকে সারা জীবনের জন্য আপন করে নিতে চাই। আই প্রমিস জান, আমি তোকে কষ্ট দিব না। বিশ্বাস করিস তো আমায়? শুভর মায়াবড়া কথা কলির চোখ দুটো ছলছল হয়ে গেল। শুভকে দু হাত দিয়ে জড়িয়ে ধরলো। শুভ কলির কপালে একটা কিস করে কোলে তুলে নিল। শুভ কলিকে নিয়ে ডুব দিল ভালোবাসার এক অন্য জগতে। আজ শুভ ওর প্রেমময় তৃষ্ণার নিবারণ হবে শুভ ও কলির মধুর মিলনে। 5 বছর পর ফাহিম ও অর্পার আর শুভদের বাসায় এলো, সাথে তাদের 4 বছরের ছেলে সোহান। বাসায় এসে অর্পা দেখে ড্রয়িং রুমে ওর বাবা, বড় আব্বু, বড় আম্মু আর মা বসে গল্প করছে। সোহান নানু বলে ডাক দিয়ে কোলে ঝাঁপিয়ে পড়লো। ফাহিম অর্পাকে দেখে সবাই অনেক খুশি হয়। রাহি দৌড়ে এসে অর্পাকে জড়িয়ে ধরে বলে, কেমন আছিস আপু? আমি আলহামদুলিল্লাহ। আগে বল, আমার ভাইয়া আর ভাবিগুলো কোথায়? শুভর মা হেসে বলল, ইনামের বউ নিয়ে শ্বশুর বাড়ি গিয়েছে। ও শাশুড়ি নাকি কিছুটা অসুস্থ, তাই দেখতে গেল। আর মাহির তার ফ্রেন্ডের সাথে কোনো এক পার্টিতে গিয়েছে। আর আমার শুভ ভাইয়া আর ভাবি, এই দুজন কোথায়? আর বলিস না, সব সময়ের মতন এবারও দুজন ঝগড়া করছে। এবার কি কারণে? কলি ভাবি তার বাপের বাড়ি যেতে চাই, কিন্তু শুভ ভাইয়া রাজি হচ্ছে না। এই ছেলেটা না সব বিষয়ে খুব অতিরিক্ত করে। কলিকে সারাক্ষণ চোখে চোখে রাখে। কলির ব্যাপারে কাউকে বিশ্বাসই করে না। জানিস, কলিকে নিজে কলেজে দিয়ে আসবে, আবার নিজেই পাশে দিয়ে যায়। আমি অনেকবার বলেছি ড্রাইভার আছে, না সেই করবে। এই 5 বছরে কলিকে একবারও চুলার পাড়ে যেতে দেয়নি। তোর ভাইয়ের এসব অত্যাচারে দেখবি কলি একদিন পালাবে। শোনো শুভর মা, আমার বৌমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে আগেই পালাতো। হয়েছে, আমার ভাইয়ের নামে এত বদনাম করতে হবে না তোমাদের। চলো ফাইম, আমরা দেখিয়ে আসি। শুভর কোলে কলি।
আর কলির কোলে সুহানি, শুভ ও কলির মেয়ে। 2 বছর বয়স চলছে। মা আর মেয়েকে কোলে নিয়েই শুভ কলির সাথে কথা বলছে। ওদের বাসায় এটা ওদের ঝগড়া না, জাস্ট একটু মানবিমান। বাহ, ক্যা সিন হ্যায়। দরজার কাছে দাঁড়িয়ে ফাহিম বলল, তোরা কোথা থেকে উদয় হলি এই সময়? কেন ভাইয়া, আমরা কি আসতে পারি না? এদিক দিয়ে কলি বারবার শুভকে ছাড়িয়ে ওঠার চেষ্টা করছে। তা বুঝতে পেরে শুভ কলিকে আরো টাইট করে জড়িয়ে ধরলো। আরে অর্পা, আমরা তোমার ভাইয়ের রোমান্সের সময় এসে ডিস্টার্ব করছি, বোঝো না কেন? কলি আবার খুব রাগান্বিতভাবে শুভর দিকে তাকালো, অথচ শুভ ডোন্ট কেয়ার লুক দেখে কলি অসহায়ভাবে অর্পার দিকে তাকালো। আপু, তোমার ভাইটা এত বেহায়া কেন বলো তো? দেখো কলি, আমার ভাইয়াটা শুধু তোমার বেলায় এমন বেহাইয়া হয়ে পড়ে, তা না হলে আমার ভাইয়ের মতো ভাই আছে নাকি? হয়েছে, চলো। ফাহিম অর্পার হাত ধরে, ওদের রোমান্টিক সিনে আমরা ভিলেন হয়ে দাঁড়িয়েছি কেন? চলো তো। লাভ ইউ দোস্ত, তুই আমার সত্যিকারের বন্ধু। আমার মনের কথা জেনে গিয়েছিস। এখন আমার আরেকটা উপকার কর, আমার এই পিচিটাকে মানে আমার এই পুচকিটাকেও তোদের সাথে নিয়ে যা, তোদের সাথে। ফাহিম হাসতে হাসতে সুহানিকে কোলে নিয়ে চলে গেল। শুভর এমন আচরণে কলি ভীষণ লজ্জা পেল, কিছুটা রাগান্বিত স্বরে বলল, আপনি এমন কেন বলেন তো? লজ্জা শরম বলতে কিছু নেই? পুরুষ মানুষের এত লজ্জা শরম থাকতে হয় না, জানিস না? কলিও শুভকে একটু ভালো করে জড়িয়ে ধরলো। এবার শুভর শার্টের 2 বোতাম খুলছে তো 1 বোতাম লাগাচ্ছে। কি করছিস? আমার না একটা জিনিস লাগবে। শুভ কিছুটা অবাক হলো, কারণ কলি কখনোই কিছু চায় না, কিন্তু আজ নিজ থেকে কিছু চাইছে। শুভ উৎসাহ হয়ে তাই জানতে চাইলো। বল তোর কি লাগবে, যেখান থেকে হোক আমি এনে দিব। আমার না হয়তো, বাকিটা বল। শুভ্রু ওটা কুচকে বলল, আমার না মানে আমার একটা ছোট্ট শুভ লাগবে। শুভ কলিকে কোল থেকে দপাস করে নিচের ফ্লোরে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। কলি ব্যথা পেয়ে আ করে শব্দ করে উঠলো। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, কি হলো, এভাবে ফেলে দিলেন কেন? তো কি করব, এমনি সোহানিকে পেয়ে তুই আমাকে সময় দিস না। সারাদিন ঘর সংসার, পড়ালেখা আর সোহানিকে নিয়ে ব্যস্ত থাকিস। আর একটা বেবি হলে তুই করলে আমাকে তো ভুলেই যাবি। দরকার নেই, আমি এক সন্তান নিয়ে হ্যাপি। সো মাথা থেকে এসব ঝেড়ে ফেল। কলি রাগ করে উঠে চলে যেতে নিলে শুভ দৌড়ে ফেলে। কোথায় যাওয়া হচ্ছে? তুই চলে গেলে আমি রোমান্স কার সাথে করব? জানি না, বাজে লোক, ছাড়ুন আমায়। তোর জানতে হবে না, আমি জেনে নিবনি। বলে কলিকে বিছানায় ফেলে বিছানার সাথে চেপে ধরে শুভ। কলি ঠোঁটে পরম আবেশে কিছুক্ষণ কিস করে গলায় নেমে আসে। শুভর ঠোঁটের স্পর্শ কলির ঘাড়ে গলায় পেতে থাকে। কলিও বিমোহিত হয়ে অস্পষ্ট স্বরে শুভ বলে। কলির ডাকে সাড়া দিয়ে শুভ কিছু না বলে কেবল মুখ দিয়ে শব্দ করে। আগে বলুন, ছুটির দিনগুলোতে আমাকে আর সুহানিকে ঘুরতে নিয়ে যাবেন। কলির ভালোবাসায় ব্যতিব্যস্ত শুভ কলির কথায় সায় দিয়ে বলে দেয়। কলিও সুযোগ বুঝে আবারও বলা শুরু করে, এই বছর আমাদের দেশের বাইরে নিয়ে যাবেন। শুভ আবারও সায় দিয়ে ওকে বলে দেয়। শুভ কলির মাঝে আরো একটু গভীর ডুব দেওয়ার জন্য আঁচলটা টান দিয়ে সরিয়ে ফেলতে উদ্যোগ নিতেই কলি শেষ সুযোগটা কাজে লাগাতে চায়। শুভ সম্মোহনের বাহানায় নিজের উদ্দেশ্য সাধন করতে চায়। বাবার বাড়িতে যেতে দিবেন? মুহূর্তেই শুভ সম্বিত ফিরে না বলে চিল্লিয়ে ওঠে। শুভ পাশ ফিরে নিজের ওপর কলিকে দুহাতে তুলে নিয়ে আসে। কলির অসহায় মুখটির দিকে তাকিয়ে শুভ মুচকি হেসে বলে, তুই কি মনে করেছিলি আমি ওকে বলে দিব? কলি বাচ্চাদের মতো মাথা নাড়ালো। জান, আপনি যে কলেজে পড়েন সেই কলেজের হেডমাস্টার আমি। আমাকে বোকা বানানো এত সহজ নয়। কলি ও শুভ দুজনেই একসাথে হেসে দিল। এভাবেই চলতে থাকে তাদের ভালোবাসার দিনগুলো। এভাবেই পূর্ণ হলো কলি ও শুভর ভালোবাসা।